স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। নতুন বছরের প্রথম সূর্যের এই ঝিলিকের মাঝে গণতন্ত্রের ভিত শক্তিশালী ও সুসংহত করার অপার সম্ভাবনার বার্তা দেখছেন রাজনীতিবিদ সহ বিশ্লেষকরা। যদিও তাদের অনেকের মতে নির্বাচনী সুরাহাত ছাড়া 2025 সালে দেশের রাজনীতির আকাশ একেবারে মেঘমুক্ত নয়। তবে তরুণদের মতে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বছর এটি। আর বিশ্লেষকরা বলছেন রাজনীতিবিদরা দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনা করলেই কেবল 2025 সালের সূর্যোদয় নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। নির্বাচন নাকি সংস্কার, কাকে ঘিরে আবর্তিত হবে নতুন বছরের রাজনীতি? এই প্রশ্নের উত্তর অমীমাংসিত রেখেই ডুব দিয়েছিল 2024 সালের শেষ সূর্য। 2025 সালের সূর্যোদয় তাই বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনার পাশাপাশি জাতিকে বার্তা দিচ্ছে অনিশ্চয়তার কালো মেঘেরও। এখনও জনগণ ঘোলসার মধ্যে আছে। 25 সালেও যে ঘোলসার মধ্যে থাকবেন এটা তো জোর দিয়ে বলা কঠিন, যদি সরকারের সদিচ্ছা না থাকে। আমাদের বিজয় এসেছে, কিন্তু সেই বিজয়ে যে নির্বাচন, সেই নির্বাচনের কথা নাই। তাই আমরা মনে করি যে সরকারের ইমিডিয়েটলি উচিত একটা নির্বাচনী রূপরেখা দিয়ে দেওয়া। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের কারণে 15 বছর ভোটাধিকার বঞ্চিত হয়েছে জনগণ, আর জাতীয় সংসদ বঞ্চিত হয়েছে প্রকৃত জনপ্রতিনিধি থেকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের প্রতি জনগণের আশা আকাঙ্ক্ষা সবসময়ই ছিল অটুট। যদিও আওয়ামী লীগের শাসনামলে টানা 3টি একতরফা নির্বাচনে জনগণ ভোটাধিকার বঞ্চিত হওয়ায় সেই অবস্থানে চির ধরেছে অনেকটাই। তবে 2024 সালে তরুণ ছাত্র জনতার অদম্য আন্দোলন সেই দুঃশাসনের পতন ঘটিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের নতুন যাত্রাপথে নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় 2025 সালের নতুন সূর্যোদয় দেশের 18 কোটি মানুষের এই ঐক্যকে আরও সুসংহত করার দুয়ারকে উন্মোচন করেছে। গণতন্ত্রের সংজ্ঞা যাতে শুধু ভোট প্রদানেই সীমাবদ্ধ না থাকে, সেজন্য 2025 সালকে নতুন বাংলাদেশ বিনির্মাণের বছরে পরিণত করতে চায় তরুণরা। নতুন বছরে আসলে নতুনভাবে আমরা নিজেদেরকে ওয়াদাবদ্ধ করতে চাই, যে এত শহীদের রক্তের উপর দিয়ে যাতে বাংলাদেশকে আমরা কোনোভাবেই যারা অযোগ্য তাদের হাতে ছেড়ে না দেই। যত রাজনৈতিক দল আছে সবার প্রতি আহ্বান থাকবে, নতুন বছরে আসেন আমরা নতুন করে আমাদের দেশের যে তথাকথিত রাজনৈতিক পরিসর আছে, তথাকথিত রাজনৈতিক সংস্কৃতি আছে, এই সংস্কৃতিগুলো থেকে বেরিয়ে এসে আমরা একসাথে বাংলাদেশটাকে নতুন করে সাজানোর চেষ্টা করব। নতুন বছরে দেশের রাজনীতির সমীকরণেও নতুনত্ব আসার ইঙ্গিত দিলেন নেতারা। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং কোনো বাইরের ষড়যন্ত্র, ভেতরের কোনো অস্থিতিশীলতা, নৈরাজ্য যদি এই সরকারকে ব্যর্থ করে দেয়, তাহলে জাতির সামনে কিন্তু মহা দুর্যোগ নেমে আসতে পারে। আল্লাহ না করুক, আমরা সে আশঙ্কা করি। এই জন্য দেশের সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, ছাত্র সমাজ, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই রাজপথে মাঠে ময়দানে রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, সকল স্টেক হোল্ডার যারা, তাদের এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করা উচিত। দেশে যেন আর কোনোদিন স্বৈর শাসন ফিরে না আসে, নতুন বছরের প্রথম দিন থেকেই এমন প্রত্যয়ে কাজ করবে রাজনৈতিক দলগুলো, প্রত্যাশা বিশ্লেষকদের। আমাদের দেশের একটা সমস্যা হলো কি, যারা ক্ষমতা হারায় তাদের মধ্যে বেশিরভাগই ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এক ধরনের উন্মাদনায়, উন্মত্ততায় লিপ্ত হয়। এর ফলেও কিন্তু আমাদের জন্য কিছু বিপদ সৃষ্টি হবে। তো সেইটার থেকে দূরে থাকার জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের মধ্যকার যারা আছেন বিভিন্ন দল, বিভিন্ন মতপার্থক্যগুলো কমিয়ে আনতে হবে। তাইলেই আমরা একটা ভালো বছর পাবো, নতুন বছর পাবো। সব শ্রেণী পেশার মানুষের তাই একটাই প্রত্যাশা, ছাত্র তরুণ জনতার রক্তের উপর ভিত্তি করে যে ঐক্য গড়ে উঠেছে স্বৈরাচারের বিরুদ্ধে, তা যেন চির জাগরুক থাকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে। জাকারি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে দিন জুড়ে সংগঠনটির রয়েছে নানা কর্মসূচি। নেতাদের অনেকে বলছেন শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ছাত্র দলের। আর জানুয়ারিতেই দেশের 2000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত হবে নতুন কমিটি। এর মাধ্যমে সংগঠন গতিশীল হবার পাশাপাশি আগামী দিনের আন্দোলন সংগ্রামে দল আরও সক্রিয় হবে
এমন প্রত্যাশা সংগঠনটির নেতাদের। মানুষকে সংগঠন করতে হবে। শিক্ষা, ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতিকে ধারণ করে 1979 সালের 1 জানুয়ারি ছাত্রদল গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের 80-র দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। গেল 1.5 দশকে পতিত সরকারের রোশনালে পড়ে সংগঠনটি। জেল জুলুমার মামলার জোটে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে। সবশেষ 2024-এ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সব ডর ভয় শঙ্কা পিছিয়ে ঠেলে রাজপথে নিজেদের অস্তিত্ব জানান দেয় ছাত্রদল। আন্দোলনে প্রাণ হারান 100-র অধিক নেতাকর্মী। আন্দোলন সংগ্রামের নেতাকর্মীদের অবস্থান স্মরণ করে সংগঠনটির সাধারণ সম্পাদক বলছেন, ছাত্রদলের ভাবমূর্তি নষ্টে এখনও চলছে অপপ্রচার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে যে ব্যাপকভাবে যে প্রোপাগান্ডা তৈরি করছে বিভিন্ন প্যাসিস্ট পরাজিত শক্তি, এবং একই সাথে যারা গত 15.5 বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা বিভিন্ন ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ করেছে, তাদের এই বিরামহীন প্রোপাগান্ডার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীরা লড়ে যাচ্ছে। দ্রুতই কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গভাবে গঠিত হবে, আর জানুয়ারিতেই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গঠিত হবে নতুন কমিটি, এমনটাই জানালেন সভাপতি। বেশ কিছু সহযোদ্ধা রয়েছে যারা বঞ্চিত রয়েছে, তাদেরকে আমরা ইনক্লুড করে নিব। এটি হলো পূর্ণাঙ্গ কমিটি হলে তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। 2000-এর অধিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সংসদে 38টি টিম কাজ করেছে। জানুয়ারির পর থেকেই আমরা আমাদের সেই ইউনিটগুলোতে রেগুলার স্টুডেন্টদের দিয়ে আমরা বেশ কিছু সাংগঠনিক কাঠামো দাঁড় করাবো। তারা আরও বলছেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সুস্থ ধারার রাজনীতি চর্চাকে গুরুত্ব দেবে ছাত্রদল, আর যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা হবে রাজপথে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার বই উৎসব না হলেও স্কুলে স্কুলে নতুন বই পাবে শিক্ষার্থীরা, তবে একসঙ্গে সব বই পাবে না তারা। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। বৃষ্টি, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। এবার তো বই উৎসব হচ্ছে না, বই উৎসব ছাড়া বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসে কেমন কাটছে শিক্ষার্থীদের, কি বলছে তারা? ধন্যবাদ সাথী, আপনাকে এবং ডিবিসি দর্শকদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আর আজকে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ব্যানারটা দেওয়া আছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বই উৎসব 2025। যদি এটা শুধুমাত্র শিক্ষার্থীদেরকে একটু অনুপ্রাণিত করার জন্য এই ব্যানারটা তারা করেছেন, এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু নিজেরা যতটুকু সম্ভব তারা কিন্তু বাচ্চাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে যে 1-2টো বই এসেছে, যদিও 3টি করে বই দেওয়ার কথা ছিল প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না বলে 1টি অথবা 2টো বই এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য পাইনি যে ঠিক কতটা বই আজকে দেওয়া হবে। সেই জায়গা থেকে কিন্তু তারা চেষ্টা করছেন যে বাচ্চাদের যেন কোনো রকম খারাপ লাগা কাজ না করে। কিন্তু অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে আর্থিক ক্ষয়ক্ষতি এবং তড়িঘড়ি করে বই ছাপানোতে যে এক ধরনের বইয়ের মান, পাঠ্য বইয়ের মানগুলো কমে যায়, সেটা যেন এবার না হয়, সে জায়গা থেকে কিন্তু এবার একটু বই দিতে কিন্তু দেরি হবে, পুরো জানুয়ারিটা লেগে যেতে পারে। সেখানে আরও একটি বিষয় বলা হয়েছে যে ভুল তথ্য এবং উপাত্তকে বাদ দিয়ে পরিমার্জিত এবং সংশোধিত করেই কিন্তু এবার প্রত্যেক শ্রেণীকক্ষে কিন্তু বই পাঠানোর অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকার। সে জায়গা থেকে কিন্তু এই প্রচেষ্টা চলছে। যদিও বই উৎসব হচ্ছে না, তবে অভিভাবক এবং শিক্ষার্থী যারা আছে তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কিন্তু তারা এই অপেক্ষা এবং এই দেরিকে তারা মেনে নিয়েছেন। তারা বলছেন যে ইতিহাস এতদিন যা ছিল, সেই ইতিহাস কতটুকু সঠিক ছিল সেটা কিন্তু বিশেষজ্ঞ যারা আছে তারাই কিন্তু জানে যে কতটুকু ঠিক বা ব্যাঠিক। সেই জায়গা থেকে যারা আছেন অভিভাবকরা, শিক্ষকরা, তারা বলছেন যে এতটুকু যদি দেরি হয় তাহলে অন্তর্বর্তী সরকার এবং শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের কথা মনে রেখে কিন্তু তারা এই বিষয়টি মেনে নিয়েছেন। আর আজকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনের শিক্ষা উপদেষ্টার কিন্তু অনলাইন ভার্সনগুলো উদ্বোধন করার কথা রয়েছে। সাথী, এই ছিল আমার কাছে। ধন্যবাদ বৃষ্টি। দাবি দেওয়া নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনে ভাবমূর্তি ক্ষুণ্ণ ও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে মনে করে সরকার। এমন তৎপরতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার দেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, জনসেবা প্রদান ও রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সরকারি কর্মচারীদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও পেশাদার আচরণের উপর জনপ্রশাসনের সফলতা নির্ভর করে।
সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারীর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান, ধর্মঘট, মানববন্ধন, কলম বিরতি সহ বিবিধ কর্মসূচি পালনের কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যে কোনো বিধান লঙ্ঘন সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর আওতায় অসদাচরণ হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। আজ থেকে শুরু হচ্ছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ আয়োজনে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার BCFC-তে মাসব্যাপী চলবে মেলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করবেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে মাদক ও স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণ করছে দেশ বিদেশের অন্তত 32টি সিন্ডিকেট। এতে ব্যবহার করা হচ্ছে নারীদের। বিদায়ী বছরে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বেশ কয়েকজন নারীকে আটক করা হলেও সিন্ডিকেটের হোতাদের চিহ্নিত করা যায়নি। দেশে স্বর্ণ মাদক পাচারের অবাধ পথ হিসাবে ব্যবহার হচ্ছে আকাশপথ। একটি অংশ ধরাও পড়ছে। 2024 সালের 29শে মে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11টি স্বর্ণের বার, 8টি চুরি ও একটি চেইন সহ আটক করা হয় সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকিয়া খাতুনকে। এরপর 2রা সেপ্টেম্বর 3 কোটি টাকা মূল্যের 24টি স্বর্ণের বার সহ ধরা হয় দুবাই ফেরত 2 যাত্রীকে। অন্যদিকে 15 জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 4 কেজি কোকেন সহ বাহামার এক নারীকে আটক করে এপিবিএন। গত 1 বছরে শাহ আমানতে 25 কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। সবশেষ 26শে ডিসেম্বর 20টি স্বর্ণের বার সহ আটক করা হয় দুবাইয়ের স্বর্ণের দোকানের সেলস অফিসার আতিয়া সামিয়াকে। জব্দ করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটিও। শুল্ক গোয়েন্দারা বলছেন, সরাসরি ও মানি এক্সচেঞ্জের আড়ালে স্বর্ণ চোরাচালানে সক্রিয় দেশের 23টি সিন্ডিকেট। এর মধ্যে শাহজালাল, শাহ আমানত ও সিলেটের উসমানী বিমানবন্দর কেন্দ্রিক সক্রিয় 11টি। তারা মনে করে যে নারীদেরকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা সহজ। বডি সার্চ থেকে শুরু করে সবকিছু তো একজন লেডি অফিসার দিয়ে করতে হয়। তো সেই ক্ষেত্রে লেডি অফিসারের তো আমাদেরও সংকট আছে। ডেফিনেটলি সিন্ডিকেটের অংশ, না হলে প্রতি সপ্তাহে 5-6 বার করে কেন যাবে? স্বর্ণ ও মাদক চোরাচালান ঘটনায় বাহকরাই আটক হন বেশি। যে সমস্ত আসামিদেরকে আমরা অ্যারেস্ট করছি তাদেরকে বিজ্ঞ আদালতে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে যখন তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে এবং সেক্ষেত্রে যে গডফাদারদের নাম আসবে সেই সমস্ত গডফাদারদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনব। চোরাচালান সিন্ডিকেটের সাথে বিভিন্ন ফ্লাইট ও বিমানবন্দরের কিছু কর্মকর্তা কর্মচারীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চায়না ও দার্জিলিং জাতের কমলা চাষে সফল ব্রাহ্মণবাড়িয়ার প্রবাস ফেরত আলমগীর ভূঁইয়া ও ঠাকুরগাঁওয়ের কৃষি উদ্যোক্তা জয়নাল আবেদিন। ইউটিউবের ভিডিও দেখে 2 বিঘা জমিতে শুরু করেন কমলা চাষ। 200 থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে এসব কমলা। দেশের গণ্ডি পেরিয়ে নিজেকে তুলে ধরতে চান এক তৃণমূল উদ্যোক্তা হিসেবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামের বাসিন্দা আলমগীর ভূঁইয়া। প্রবাসে সুবিধা করতে না পেরে দেশে ফিরেন আলমগীর। 16 বছরের জন্য 2 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন চায়না কমলার চাষ। শুরুতে 170টি চারা রোপণ করে দেখেন সাফল্যের মুখ। পরে 4 লাখ টাকা নিয়ে চুয়াডাঙ্গা থেকে চারা এনে বড় পরিসরে শুরু করেন চাষ। গেল বছর তার বাগান থেকে বিক্রি হয়েছে 13,66,000 টাকার কমলা। সাইফ্রাস থেকে এটা মূলত দেখে আমি একটা আগ্রহ হইল আর কি। এই চারাগুলো সংগ্রহ করছি চুয়াডাঙ্গা থেকে। সামনে মনে হয় আমি 15 লাখ টাকার উপরে আশাবাদী আর কি, বাকিটা আল্লাহ জানে। ঠাকুরগাঁওয়ের রাজগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ এলাকায় কৃষি উদ্যোক্তা জয়নাল আবেদিন গড়ে তোলেন দার্জিলিং জাতের কমলা বাগান। 6 বিঘা জমিতে রোপণ করেছেন 3 শতাধিক গাছ। প্রতিটি গাছে ধরেছে 800 থেকে 900 কমলা। চুয়াডাঙ্গায় যখন চাকরি করি তখন একটা কমলা বাগান দেখতে যাই। প্রথম দিকে অল্প চারা নিয়ে আসি, এনে আমার ছোট্ট একটা জায়গা আছে, আমি সেখানে রোপণ করি। আশেপাশে কিছু জায়গা আমি লিজ নেই, লিজ নিয়ে আমি জায়গাটা 6 বিঘায় উন্নীত করি।
শীতল আবহাওয়া এবং অম্লীয় মাটি এই জাতের কমলা চাষে বেশ উপযোগী। আমরা ঠাকুরগাঁকে সেভাবেই করতে চাই যেন ঠাকুরগাঁর যে আমাদের মাটি আবহাওয়া এই ফসলগুলো উৎপাদনের জন্য যেহেতু অনুকূল, তো আমরা সেভাবেই ঠাকুরগাঁকে ব্র্যান্ডিং করতে চাই যেন অন্য অন্য জেলার লোকজন সবাই চেনে যে এখানে আমাদের কমলা ভালো হয়, মালটা ভালো। দিনে দিনে দার্জিলিং কমলার এই বাগান সৌন্দর্য এবং সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে। স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এসব কমলা। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। কনকনে শীত ও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জনপদ কুড়িগ্রাম। ভোরে কুড়িগ্রামে তাপমাত্রার রেকর্ড হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে কুড়িগ্রামের আকাশ। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস থাকায় কষ্ট বেড়েছে জেলার মানুষের। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু, বৃদ্ধ ও দিনমজুররা। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। এদিকে শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে পঞ্চগড়ের মানুষজন। ভোর 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হয় বেশি। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন শীতার্তরা। মুন্সিগঞ্জে শীতকালীন সবজিতে লাভের মুখ দেখছেন প্রান্তিক কৃষক। সহনীয় পর্যায়ে রাসায়নিক ও বেশি পরিমাণ জৈব সার ব্যবহারের সুফল পাচ্ছেন তারা। ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা। কৃষি অফিস বলছে, এ অঞ্চলের সবজির সুনাম দেশ জুড়ে, তাই আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রাচীনকাল থেকেই মুন্সিগঞ্জ সদরের রামপাল ও বজ্রযোগিনী এলাকায় উঁচু জমিতে শীতকালীন সবজি আবাদের জন্য প্রসিদ্ধ। এখানে চাষ হয় ফুলকপি, বাঁধাকপি, সিম, লাল শাক, পালং শাক, বেগুন, মূলা, কাঁচামরিচ, ধনেপাতা ও টমেটো সহ হরেক রকমের শীতকালীন সবজি। কপি খেতি, বাইগন খেতি, মূলা খেতি, ধুলা খেতি, লাল শাক, পালং শাক, এইসব খেতি বাতি করি। ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ। প্রথম 80 টাকা থেকে ধরে এখন 40, 45, 50 আছে। এখন মুন্সিগঞ্জের চাহিদা অনেক, খাইতে মজা। মানে ও স্বাদে এখানকার সবজির চাহিদা ও খ্যাতি দেশ জুড়ে। সারা বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জের সবজির দাম বেশি থাকে, এটা ভালো, উন্নত। এটা মনে করে কীটনাশক মুক্ত থাকে। ঢাকা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, সেরপর আরো অন্য বিভিন্ন যাইতেছে। ভালো ফলন ও চাহিদা বেশি থাকায় সবজি চাষে লাভবান এই অঞ্চলের কৃষক। এখানে রাসায়নিকের ব্যবহার অনেক কম হয়, কীটনাশক ব্যবহার অনেক কম হয়, এই জন্য কিন্তু এটার একটা আলাদা স্বাদে একটু অন্য মানের হয়ে থাকে। কিছুদিন আগে তো অনেক বেশি ছিল, এখন যে দামে বিক্রি হচ্ছে তাতেও অবশ্যই কৃষকের কাছে লাভজনক। চলতি মৌসুমে মুন্সিগঞ্জে 4900 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। আতশবাজি আর শব্দের বাঁধ ছুটিয়ে বরণ করা হলো 2025 সাল। নতুন বছর বরণে নগরীতে রাতভর ছিল আনন্দ উল্লাস। নগর জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে আনন্দ আয়োজনের কমতি ছিল না। আর নতুন বছর বরণে সবার প্রত্যাশা ছিল বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ বাংলাদেশের। ঢাকার আকাশে আতশবাজির ঝলকানি আর ফানুস, পটকার বিরামহীন শব্দ জানান দিল 2025 সালের আগমনী বার্তার। হাজারটার বিধিনিষেধের বেড়া ছিল কড়া নিরাপত্তা। এই নতুন বছরকে বরণ করে নিল নগরবাসী। রাজধানীর প্রায় সব এলাকায় ছিল ঝাঁকজমকপূর্ণ আয়োজন। পাড়া মহল্লায় পরিবার ও প্রিয়জনদের নিয়ে আনন্দে মেতে ওঠেন সব বয়সীরা। জানান 2025 সালকে বরণ করতেই এমন আয়োজন। 2024 আমাদের কাছে তার থেকে যাতে আরো ভালো যাক আমাদের নতুন বছর আশা করি সবার জন্য। বড় ভাইরা ফুটাচ্ছে, বন্ধু বান্ধবরা ফুটাচ্ছে, ভালোই লাগতেছে। বছরের প্রথম দিন উৎসব পালন করতেছে, এই কারণে আনন্দ আয়োজনে প্রতিটি মুহূর্তকে আরো রঙিন করে তোলে নগরবাসী। সবার প্রত্যাশা, সব জঞ্জাল ধুয়ে মুছে আগামীর বাংলাদেশ হোক সম্ভাবনাময়। অন্যায় অবিচার দূর হওয়ার পাশাপাশি বৈষম্যহীন দেশ চান না তারা। সামনের আমাদের বছরের প্রত্যাশা, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা ধনী গরিবের কোনো পার্থক্য রাখতে চাই না। শিক্ষার মান আমরা ঠিক মতো যেন থাকে, এটাই চাই আশা আমাদের। বাক স্বাধীনতা, সেটা আমরা যাতে আর অক্ষুণ্ণ থাকে, ক্ষুণ্ণ না হয়, এবং আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ একসাথে চলতে পারি, এটাই প্রত্যাশা। বারণ থাকা সত্ত্বেও বিকট শব্দে পটকা ফাটিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। অনেকটা সময় ধরে আকাশে থাকে নানা আলোর ঝলকানি, উড়ে ফানুসও।
এদিকে নতুন বছরের আয়োজন ঘিরে রাজধানীতে ছিল কঠোর নিরাপত্তা। নানা আলো আর শব্দের ঝংকারে বরণ করা 2025-এর প্রথম প্রহরে সবার প্রত্যাশা নতুন সুন্দর বৈষম্যহীন এক বাংলাদেশের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষবরণ উদযাপনে আতশ আর পটকার শব্দে কম্পিত হয়ে ওঠে ঢাকার পরিবেশ। মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ছাদে, অলিতে গলিতে আতশবাজির মিছিলে মেতে ওঠে তরুণ তরুণীরা। আর রাত 12টার পর এর মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। বিশেষজ্ঞদের মতে সাময়িক আনন্দ মিললেও পরিবেশ হারাচ্ছে তার বৈচিত্র্য। নতুন বছরকে বরণ করতে প্রতি বছরই আতশবাজি আর পটকা ফোটানোর প্রতিযোগিতায় মাতে নগরবাসী। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে নিষিদ্ধ থাকলেও বুড়ো আঙ্গুল দেখিয়ে পটকা ফোটানোর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করল ঢাকা। এমন বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। শুধু তাই নয়, আতশবাজিতে কিছুটা হুমকির মুখে পড়ে পরিবেশ, এমন মত দেন বিশেষজ্ঞরা। প্রতি বছরের ন্যায় এবারও আতশবাজি পুড়িয়ে, পটকা ফাটিয়ে, ফানুস উড়িয়ে মানুষ নববর্ষ উদযাপনে মেতে উঠেছিল। শব্দ দূষণ এবং বায়ু দূষণের পরিমাণ ট্রিমেন্ডাসলি ইনক্রিজ করেছে গত প্রায় 30 মিনিটে। খুবই দুঃখজনকভাবে পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর থেকে একাধিকবার প্রজ্ঞাপনের মাধ্যমে, নোটিশের মাধ্যমে সবাইকে সচেতন করার পরও আমরা নগরবাসীরা কিন্তু কোনো কর্ণপাত করি নাই। আতশবাজিতে ঢাকার আকাশ রঙিন হলেও পরিবেশ বৈচিত্র্যের পাশাপাশি পাখিরা হারাচ্ছে বাসস্থান। ক্রমান্বয়ে বায়ু দূষণের ফলে ঢাকা শহরের প্রজাপতি বৈচিত্র্য কমে যাচ্ছে। আতশবাজির যে মাত্রাটা পাখিদের উপর একটি প্রভাব ফেলতে পারে বা বন্যপ্রাণীদের উপর, কারণ হঠাৎ করে এত শব্দ, এর ফলে আবাসস্থল চ্যুত হয় বা আবাসস্থলগুলো স্থানান্তরিত হয়ে যায়। তারা মানে ভয় পেয়ে ওড়াউড়ি করতে থাকে, অনেক ক্ষেত্রে ভয় পেয়ে পাখিদের মৃত্যুও ঘটে। শব্দ দূষণ একটি অপরাধ, যারা করবেন তাদের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা রয়েছে তা তুলে ধরেন আইনজীবী। আমরা যদি শুধুমাত্র শব্দ দূষণ বিধিমালার আলোকে যদি শাস্তির ব্যবস্থা করা যায়, সেখানে 1 মাসের জেলের ব্যবস্থা আছে প্রথমবারের জন্য এবং 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে, এবং দ্বিতীয়বার করলে সেটার জন্য 6 মাস এবং 10,000 টাকা বিধান রয়েছে। এবং আমাদের প্যানাল কোডেও এই সম্পর্কিত আমাদের কিছু ধারা আছে যেগুলোতে আমরা এটা দমন করতে পারি। এমন আতশবাজি আর পটকা ফোটানোর বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণের। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলাদা বাণীতে তারা দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনা করেছেন। রাষ্ট্রপতি বলেছেন, জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে নতুন বছরে এক নতুন সুযোগ ও সম্ভাবনা বয়ে এনেছে। প্রধান উপদেষ্টা বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে আরোহণে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।